বকখালি ভ্রমণ পিপাসু বাঙালির কম খরচে একদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা। আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:14 শিয়ালদা নামখানা লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম নামখানা স্টেশনে। সেখান থেকে টোটো ভাড়া করে আমরা পৌঁছে গিয়েছিলাম বকখালি সি বিচের একদম পাশে শ্রীদাম হোমস্টেতে। আমাদের আজকের পর্বের ভিডিওতে থাকছে অনন্য সুন্দর বকখালি সি বিচের সৌন্দর্য এবং তার পারিপার্শ্বিক কিছু অসাধারণ এবং মাস্ট ভিজিট ট্যুরিস্ট স্পটের বিস্তারিত বিবরণ। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের বকখালি দ্বিতীয় পর্বের ভ্লগ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আপনারা জানেন যে আমরা আগের পর্বে দেখিয়েছি আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার দারুণ সুন্দর একটা বিচ বকখালিতে। তো আজ আমরা বকখালিতেই আছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বকখালিতে যদি আপনার হাতে একটা দিন সময় থাকে তাহলে আপনি কি কি ঘুরে দেখতে পারেন। ঠিক সেরকম আজকে সকাল হতে না হতেই যেমন চলে এসেছি বকখালি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে দারুণ সুন্দর আরেকটি জায়গায়, সেটার নাম হলো লালগঞ্জ। এই জায়গায় লাল কাঁকড়া, ম্যানগ্রোভ অরণ্য আর সূর্যোদয় এর জন্য খুবই বিখ্যাত। আর ঠিক সেই কারণে সূর্যোদয় দেখার জন্য আমরা ঠিক ভোর 5টার সময় আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এখানে চলে এসেছি। আসতে টোটোতে সময় লেগেছে আধ ঘন্টা, অর্থাৎ 5:30টায় আমরা এখানে চলে এসেছি। সূর্য উঠবো হয়েছে, আকাশও বেশ পরিষ্কার আছে। আশা করছি আমরা খুব সুন্দর একটা সানরাইজ দেখতে পাবো। আর যদি দেখতে পাই তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে যে রাস্তা দিয়ে আমরা এলাম এবং এখানে আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে দারুণ সুন্দর ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেই অবধি এসে পৌঁছতে এই জার্নিটাই খুব ভালো লাগলো। একদম সকাল সকাল উঠে এত সুন্দর একটা জার্নি, খুবই ভালো লাগলো। এই লালগঞ্জ জায়গাটা কিন্তু এখন নতুন একটা ট্যুরিস্ট স্পট হিসাবেও বিবেচিত হচ্ছে। অনেকে কিন্তু একটু অফবিট, আরও একটু নির্জন নিরালায় প্রকৃতির মধ্যে কাটানোর জন্য এই জায়গাকেও বেছে নিচ্ছেন। তো আমি এই জায়গায় এসে যেটা বুঝতে পারছি, খুবই ভালো লাগবে যদি এখানেও এসে একটা দিন থাকা যায়। প্রচুর লাল কাঁকড়া রয়েছে সকালবেলা বিচে, বড় বড় লাল কাঁকড়াগুলো। এর আগে দাগাড়াতেও আমরা লাল কাঁকড়া দেখেছি, তবে এইখানের ফ্লেভারটা একদমই কিন্তু অন্যরকম। আর দেখুন এই যে ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে আমি ঢুকে গেলাম, একদম নিচু হয়ে আপনাকে যেতে হবে। এরকম গাছ একেবারে নিচু হয়ে আছে, প্রত্যেকটা বিচেরই যেমন একটা আলাদা ফ্লেভার রয়েছে। শুধু যদি আপনি বকখালিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফ্লেভারটা পাবেন না। এই ফ্লেভার নেওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করে চলে আসতে হবে সকাল সকাল লালগঞ্জে। এখানে বিস্তীর্ণ সমুদ্র রয়েছে, যদিও এখন ভাটা চলছে, ভাটার সময় জল অনেক দূর অবধি চলে গেছে। তবে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, যদি জোয়ারের সময় হতো তাহলে কিন্তু এই অবধি জল আসতো, তাহলে সেই দৃশ্যটা আবার আরও অন্যরকম সুন্দর হতো হয়তো। কিন্তু এই সকালবেলায় পাখির ডাক আর একদম নির্জন, খুব সামান্য 2-1জন ট্যুরিস্ট রয়েছেন। তো বেশ ভালো লাগবে এই জায়গায় ঘুরে বেড়াতে, একটু পায়ে হেঁটে আর লাল কাঁকড়াদের খেলা দেখতে। সামনে দেখতে পাচ্ছি অগুন্তি লাল কাঁকড়া, আর এই লাল কাঁকড়ার জন্যই এই জায়গার নাম হয়েছে লালগঞ্জ। পুরো বিছিয়ে আছে কার্পেটের মতো। লাল কাঁকড়াদের ছোটাছুটিকে লেন্সবন্দি করতে করতে হঠাৎ দেখি পূব আকাশ রাঙিয়ে সূর্যি মামা উদয় হচ্ছেন। সকালবেলা সূর্যোদয় দেখার পরে লালগঞ্জেই আছি এবং লালগঞ্জের বিচের ধারে লাল কাঁকড়াদের খেলা দেখতে দেখতে
এই ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটা এক অনবদ্য অভিজ্ঞতা। মানে সকাল সকাল যে এরকম একটা অভিজ্ঞতা হবে এতটা কিন্তু আশা করিনি লালগঞ্জ আসার আগে। এখানে এসে দেখতে পাচ্ছি এ তো একেবারেই অন্যরকম একটা ফ্লেভার, একেবারেই অন্য একটা জগতে যেন চলে এসেছি, যেখানে এরকম সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে চলে গেছে সরু রাস্তা বিচের দিকে, যেখানে মানে লক্ষ লক্ষ লাল কাঁকড়া কার্পেটের মতো বিছিয়ে রেখেছে এবং মনের সুখে খেলা করে বেড়াচ্ছে, যেখানে অদ্ভুত সুন্দর সমুদ্রের পাড় থেকে উঠছে সূর্য। মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো আজকের সকালটা। আশা করি আজকের পুরো দিনটাই এরকম যাবে, একের পর এক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব আর সেটাকে আপনাদের সাথে শেয়ার করে নিতে থাকব। খুবই ভালো লাগে এই কাজটা করতে, এই জন্যই যে নতুন নতুন সমস্ত অভিজ্ঞতাকে একদম এত মানুষের সাথে ভাগ করে নিতে পারি। আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে, আশা করি আপনাদের আশীর্বাদে আরও বড় একটা পরিবারে আমরা পরিণত হব। এই ভালো লাগাটা আরও অনেক বেশি মানুষের সাথে শেয়ার করে নিতে পারবো, সেজন্য আপনাদের সহযোগিতাটা অত্যন্ত বেশি করে দরকার। তাই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন বা বন্ধুবান্ধবকে বলবেন এই চ্যানেলটা দেখার জন্য, যেখানে আমরা সত্যি খুব পরিশ্রম করে কাজটা করি এবং আপনাদেরকে ভালো লাগানোর জন্য, নিজেদের ভালো লাগার জন্য যতটা সম্ভব চেষ্টা করি। তো দেখুন এখন লালগঞ্জের সৌন্দর্য, ঝাউবনের ফাঁক দিয়ে সূর্য এখন আবার উঁকি মারছে মেঘের পাশ থেকে। লাল কাঁকড়া, ঝাউবন আর লালগঞ্জের সমুদ্রকে বিদায় জানিয়ে অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এখন চলে এলাম হেনরি আইল্যান্ডে। অসাধারণ সুন্দর ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা এই হেনরিজ আইল্যান্ডে প্রবেশের সময় হল মার্চ থেকে অক্টোবর সকাল 6:30 থেকে বিকেল 5টা এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এটা হচ্ছে টিকিট কাউন্টার হেনরি আইল্যান্ড ঢোকার জন্য 10 টাকা করে পার পারসন, আর এই যে টোটোটা আমরা নিয়ে যাচ্ছি এটার জন্য 10 টাকা। আজকে সারাদিন আমরা যার সাথে ঘুরবো তিনি হলেন রাজু পন্ডা, 8595710379। এই হেনরিজ আইল্যান্ডের মধ্যে কিন্তু দারুণ থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, সমস্ত ডিটেল নিয়ে আসছি এই ভিডিওতেই। এই দারুণ সুন্দর ঝিলটিতে রয়েছে বোটিংয়েরও সুব্যবস্থা, 100 টাকা করে পার পারসন এখানে বোটিং করা যায়, ডিটেলটা রয়েছে এই বোর্ডে। সব মিলিয়ে এই জায়গায় রয়েছে প্রায় 165টি মাছের ভেড়ি। ও এখানে সব গেস্ট হাউস হচ্ছে না? পার্কিংয়ে গাড়ি রেখে তার ঠিক ডান দিকে বাঁকলেই এরকম একটা সুন্দর বাঁধানো রাস্তা পাবেন। এই রাস্তা দিয়ে ঢুকে গেলেই এবার আমরা প্রবেশ করব ম্যানগ্রোভ অরণ্যে। অপূর্ব সুন্দর একটা রাস্তা আর তার দুপাশে ম্যানগ্রোভের গাছ দেখতে পাচ্ছি। মানে একদম আমার সেই টাকির গোলপাতা ফরেস্টের কথা কিছুটা মনে পড়ে যাচ্ছে এইখানে এসে। আমরা এটা ঠিক করলাম যে লালগঞ্জ থেকে ফেরার পথেই চলে আসবো হেনরি আইল্যান্ডে। এত সুন্দর এই হেনরি আইল্যান্ড জায়গাটা, ভেতরে ঢোকার পরে আরও 1.5 কিলোমিটার আসতে হবে টোটোয় করে, তারপরে এসে কিন্তু আপনি এই জায়গাটা পাবেন। দেখুন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে প্রবেশ করেছি আর জোয়ারের জল আস্তে আস্তে উঠছে। ভেতরে রয়েছে এরকম একটা কাঠের পোল, এই পোলটা পেরিয়ে আমাদেরকে ওইদিকে যেতে হবে পুরো অরণ্যটাকে এক্সপ্লোর করার জন্য। তো এখন ওদিকে চলুন। এইখানে এই ব্রিজটা জাস্ট পেরোলেই আপনারা একটা এখানে সতর্কীকরণের বোর্ড দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে বিচে চোরা বালি আর চোরা স্রোত রয়েছে। অর্থাৎ এই যে বিচটার দিকে এখন আমরা যাচ্ছি সেই দিকে এই বিচটাতে কিন্তু স্নান করা যায় না বা বিচটাতে নামা যায় না, এই সতর্কীকরণটা এখানে রয়েছে। এই জায়গাটার নাম হেনরি আইল্যান্ড দেওয়া হয়েছে একজন ব্রিটিশ ভদ্রলোক
হেনরি এবং ওনার ওয়াইফের মানে মালিকানা রয়েছে এই জায়গাটার ওপরে। 1992 সালে ওনারা এটা কিনে নিয়েছিলেন, তো সেই পর থেকে এটার নাম হয়েছে এরকম। এবং এই জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, এর মধ্যে রয়েছে 165টা মাছের ভেড়ি, 165খানা মাছের ভেড়ি, তার সাথে সি বিচ, তার সাথে ম্যানগ্রোভ অরণ্য। এইখানে একদম লাল রঙের দেখুন গাছগুলো ফুটে উঠেছে, ম্যানগ্রোভ অরণ্য। অপূর্ব একটা ডাইমেনশন দিয়েছে জায়গাটাকে। অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর নেমেই দূরে দেখতে পাচ্ছি যে জেলে মাঝি ভাইরা মাছ নামিয়েছে, তো ওইখানে যাই দেখি কিছু দেখতে পারি কিনা। আর এই প্রথম চাক্ষুষ করলাম মিনকে, অর্থাৎ বাগদা চিংড়ির চারা অবস্থাকে বলা হয় মিন। আর এই বাটিতে করে দেখুন সরু সুতোর মতো যে ফেলা হচ্ছে বড় হাঁড়িতে, প্রত্যেক বাটিতে 4টি করে মিন তুলে ফেলা হচ্ছে। এটি হলো বাগদা চিংড়ির একদম প্রথম অবস্থা। আর সমুদ্র থেকে এরকম জাল দিয়েই ধরা হয় মিনগুলিকে। এখানে এখন সেই মিন ধরার কাজই চলছে। এখন আমরা সকালবেলা লালগঞ্জ থেকে চলে এসেছিলাম হেনরি আইল্যান্ডে। তার কারণ হলো একটাই, আমরা ফেরার পথে দেখলাম যে হেনরি আইল্যান্ড আমাদের আসার মাত্র 1 কিলোমিটারের মধ্যে। হেনরি আইল্যান্ডে আমাদের বিকেলের দিকে যাওয়ার কথা ছিল, যে কটা সাইট সিইং আছে তার মধ্যে এটা একটা ছিল, কিন্তু যেহেতু দেখলাম যে এই পথেই পড়ছে কাছাকাছি, সেজন্য সকাল সকাল চলে এলাম। আর সকাল সকাল এসে বেশ ভালোই করেছি, দারুণ লাগছে সকালটা। সানরাইজ পয়েন্ট যেমন আপনাদেরকে দেখালাম, বকখালিতে আসলে বেস্ট সানরাইজ কোথা থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক সেরকম আপনাদের জন্য সানসেট পয়েন্টও কিন্তু ওয়েট করে আছে। দারুণ একটা সানসেট পয়েন্টও দেখাবো, যেখানে আপনারা বকখালিতে আসলে সানসেট দেখতে অবশ্যই করে যাবেন। আমার সাথে আপনারাও ওয়েট করে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 30 টাকা, 40 টাকা এবং 50 টাকা 3 রকমেরই ডাব আছে। এই হেনরি আইল্যান্ডের মধ্যে থাকার জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর কটেজ। আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডেভেলপমেন্টের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই কটেজগুলি বুক করে এখানে থাকতে পারেন। হেনরিজ আইল্যান্ডের অপূর্ব অভিজ্ঞতা লাভ করার পর এবার সেখান থেকে আমরা ফিরতি পথ ধরলাম। সকালের এই দুটি সাইট সিইং করে টোটো আমাদেরকে সি বিচের কাছে বনশ্রী হোটেলের সামনে ব্রেকফাস্ট করবার জন্য নামিয়ে দিল। আর এই সকালের ট্যুরটা করতে টোটোতে আমাদের খরচ পড়লো 300 টাকা। সকালবেলা ঘোরাঘুরি হয়ে গেছে, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য একদম বিচেরই পাশেই রয়েছে আদি বনশ্রী রেস্টুরেন্ট, এসি হোটেল। এটা এখানে সব রকমই খাবার পাওয়া যায়। এখন এখানে ব্রেকফাস্ট করতে যাব। এই আদি বনশ্রী বকখালিতে ভীষণ জনপ্রিয় একটি হোটেল। আমরা এখান থেকে 40 টাকা দিয়ে 4 পিস কচুরি এবং আলুর দম খেয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তবে এই হোটেলটি ছাড়াও এর আশেপাশে এই অঞ্চলে প্রচুর খাবার হোটেল রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ সেরে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে হোমস্টেতে ফিরে রেডি হয়েই আমরা সমুদ্র স্নানের জন্য বেরিয়ে গেলাম। চলে এসেছি আমরা এখন সি বিচে সমুদ্র স্নান সারতে। সকালবেলা ব্রেকফাস্টের পরে হোটেলে ফিরে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন চলে এসেছি একদম সি বিচে। আর সি বিচে এসে দেখছি একদম জমজমাট ভিড়, মানুষ দারুণভাবে এনজয় করছেন। সেও এসে দেখছি কিন্তু বেশ ভিড় আছে, প্রচুর মানুষজন, তারা খুব আনন্দ করছে। ভিডিওটা করে নিয়ে তারপরে একটুখানি সমুদ্রে নামবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। বিশাল বড় বড় ঢেউ না থাকলেও
পাচ্ছি। কিন্তু কালকে আপনারা দেখেছেন যখন এসেছিলাম, সমুদ্র প্রায় 2.5-3 কিলোমিটার পিছিয়ে গেছিল। এখানে পুরো একদম ধুধু মাঠ ছিল, সেই জায়গায় এখন এই অবস্থা। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির খেলা, এটাই ভালো লাগে সমুদ্রে আসলে। সমুদ্র স্নান সেরে হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে তারপরে এখানে বসেই, হোটেলে বসেই এখানকার সবচেয়ে ভালো যে খাবার হোটেল আদি বনশ্রী, সেখান থেকে খাবার অর্ডার করে আপনারা ঘরে বসেই খেতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তো খাবার দেওয়ার সিস্টেমটা আমার ভারী ভালো লেগেছে। এরকমভাবে ওরা থালা দিয়ে দিয়েছে, আর আমি নিয়েছি একটা চিকেন মিল। এত বড়টা টিফিন কৌটো দিয়েছে, তাতে সব জিনিসপত্র পরপর পরপর থাকে সাজিয়ে ওরা সুন্দর করে দেয়। এবার আপনি আপনার পছন্দ মতো করে খেতে পারবেন। এই যে এইভাবে চিকেন মিল এখানে 170 টাকা করে, নর্মাল চার্জ দোকানে বসে খেলেও 170 টাকা, আর আপনি যদি হোটেল থেকে অর্ডার করেন তাহলেও একই দাম পড়বে। কি কি দিয়েছে দেখুন, একটার পর একটা আমি বার করছি। এটা হচ্ছে চিকেন, 4 পিস চিকেন আছে, 2 পিস না 1 পিস আলু আছে, 4-5টা চিকেনের পিস দিয়েছে দেখছি। ডাল, এটা হচ্ছে সবজি, এখানে আবার এর চাটনিটা এরকম করে দিয়েছে, পাঁপড়, আলু ভাজা, পেঁয়াজ আছে, লেবু আছে, শসা আছে। এটা হচ্ছে সবজি, দারুণ একটা সবজি দিয়েছে দেখছি, কাঁচকলা দিয়ে, আর প্রচুর পরিমাণে ভাত দিয়েছে, ভাতটাও খুব সুন্দর। এইখান থেকে এবার অল্প অল্প করে যতটা নেব নিয়ে আমি তারপরে এটা আমি বাইরে, দরজার বাইরে জাস্ট রেখে দেবো, তাহলেই হবে। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, ঘরে বসে রিল্যাক্স করে খাওয়া যাবে। খেয়ে দেই কিন্তু আবার আমরা বেরিয়ে পড়বো সাইট সিইংয়ের জন্য, তাই আর দেরি না করে চটপট খাওয়া শুরু করে ফেলি। কালকেও খেয়েছি আমি, তাই জন্যই জানি যে খাওয়ার দাওয়ারের স্বাদ খুবই ভালো, একদম ঘরোয়া, আর দামও ভীষণই রিজনেবল। তো সেই জন্য আপনারাও যদি আসেন এই অফারটা নেবেন বা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, সাইট সিইংয়ের জন্য বেরোবো যখন। খাওয়া দাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে এখন আবার এসে গেছেন রাজুদা। তো রাজুদার গাড়িতে করে এখন আবার আমরা চলে যাব আমাদের পরের সাইট সিইংয়ের জন্য। আজকের দ্বিতীয় পর্বের সাইট সিইংয়ের জন্য আমাদের টোটো ভাড়া পড়েছিল 400 টাকা। চলে এসছি আমরা আমাদের বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে নেমেই এরকম সুন্দর একটা গঙ্গা মায়ের মন্দির দর্শন দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের সাইট সিইং শুরু হলো। এই মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, ওদিকটাতে গিয়ে আপনাদেরকে ওই দিকটা দেখাচ্ছি, আর ওদিকটা সম্পর্কে কিছু কথাও বলবো। দাঁড়িয়ে আছি ফ্রেজারগঞ্জে, সেই বিখ্যাত ফ্রেজার সাহেবের বাংলোর সামনে। 1903 থেকে 1908 বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার সাহেব, এবং সেই সাহেবের নামে পুরো এই স্থানটার নামকরণ করা হয় ফ্রেজারগঞ্জ। এবং তিনি এখানে এই বাংলোটি তৈরি করেছিলেন তৎকালীন সময়ে, তখন তো দেশ পরাধীন ব্রিটিশ আমলে। এই বাংলো তখন তৈরি করেছিলেন ওনার নিজের বসবাসের জন্য। উনি যখন বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন সেই সময় বা তার আগে এই জায়গার নাম কিন্তু ছিল নারায়ণতলা। বর্তমানে এখন এটা দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের অন্যতম একটা পর্যটন স্থল হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। সেটা কিন্তু শুধুমাত্র এই ফ্রেজারগঞ্জের বা এই বাংলোটার জন্যই। এখানে তো সি বিচটা রয়েছে, এখানে আরও বাংলোটা অনেক বড় ছিল, আপনারা দেখতেই পারবেন এখানে পুরো ধ্বংসাবশেষ পড়ে আছে চারিদিকে। এই বাংলোটা কিন্তু পুরো এই এরিয়াটা জুড়ে ছিল এবং বিশালের ব্যাপ্তি ছিল, সবটা নষ্ট হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত এইটুকুনি অবশিষ্ট আছে, আর বাদবাকি সবটা এইভাবে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, বকখালি বর্তমানে এতটাই প্রসিদ্ধি লাভ করেছে পর্যটন স্থল হিসাবে,
সেই জন্য এই ফ্রেজারগঞ্জের মানুষ এই শুধুমাত্র সাইট সিইং করতেই আসে, না হলে যখন এই ফ্রেজারগঞ্জের অবস্থা, এই বাংলোর অবস্থা আরও সুন্দর ছিল, তখন কিন্তু বকখালির থেকেও এই অঞ্চলটা আরও বেশি জনপ্রিয় ছিল পর্যটকদের কাছে। এবং এই জায়গায় মানুষ বেশি করে তখন আসতেন, থাকতেন, এখানে থাকার জায়গা ছিল, এখনও আছে, কাছাকাছির মধ্যে হোটেল এখনও এখানে আছে কিছু, আপনারা চাইলে এখানেই থাকতে পারেন। আর যেহেতু বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, খুব একটা অসুবিধা হবে না, বকখালিতেও যেতে পারবেন। তবে বকখালিটা এখন বেশি জনপ্রিয় হওয়ায় এখানটায়, এই জায়গাটায় শুধু সাইট সিইং হিসাবেই লোকে বেশি আসে এবং বেশি এই জায়গাটাকে দেখে যায়। সন্ধ্যের দিকটাতে বা বিকেলের দিকটাতে এই জায়গাটায় আসলে বেশি ভালো লাগবে, কারণ সানসেটটা এখান থেকে দেখতে ভালোই লাগবে। তবে এর থেকেও বেশি ভালো সানসেট যেখান থেকে দেখা যায়, বা বকখালির সেরা সানসেট, সেটা দেখাবো আপনাদের। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বসে বসে বেশ সুন্দর একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি। তবে এই জায়গায় কিন্তু এইভাবে নিশ্চিন্তে আপনি বসতে পারবেন না যদি আপনি জোয়ারের সময় আসেন। জোয়ারের সময় কিন্তু এই পুরো জায়গা জলে ভেসে যায়। যেহেতু এখন ভাটা নেমে গেছে, সেই জন্যই এই জায়গাটায় বসতে পারছি, একটু ঘুরে বেড়াতে পারছি। জলটা এখন অনেকটা দূরে চলে গেছে, তবে মাটিটা কিন্তু মানে একদম নরম আছে, তলায় একদম জল আছে, মানে বালিটা বেশিক্ষণ একটা জায়গায় পা রাখলে পাটা কিন্তু দেবে যাচ্ছে। ফ্রেজারগঞ্জের আর একটা দিকে চলে এসেছি। এখান থেকে আপনারা দেখতে পাবেন আমার পিছন দিকে রয়েছে অনেকগুলো উইন্ড মিল। একমাত্র এই জায়গাতেই কিন্তু আসলে আপনারা এই উইন্ড মিলগুলো দেখতে পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমার বাঁ হাতে যদি দেখি, সোজা যে বাঁধটা দেখা যাচ্ছে দূরে, ওইটাই হচ্ছে বকখালি। মানে জাস্ট ওই বাঁধটা পেরোলেই, মানে আপনি যদি চান বকখালি সি বিচ থেকে হাঁটতে হাঁটতেই কিন্তু ফ্রেজারগঞ্জ চলে আসতে পারবেন। বেন ফিশে এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 5 টাকা করে, আর টোটো নিয়ে আসলে 5 টাকা। এছাড়া কি কি গাড়ি আনলে কি তার ভাড়া পুরোটাই এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে ভেতরে চলে যেতে হবে। ও মাছের গন্ধ, এটা লোটে মাছ নিয়ে যাচ্ছে। চলে এসছি বেন ফিশে, আর এখন ঢুকে পড়বো মৎস্য বন্দরে। আপনাদেরকে সবটাই দেখাবো যে কিভাবে মাছ ধরে সমুদ্র থেকে আসে, সেই মাছ কিভাবে নিয়ে যাওয়া হয়, কিভাবে মাছ শর্টিং হয়ে আলাদা আলাদা করা হয় প্রতিটা মাছকে। সমস্তটা দেখার জন্য এখন আমরা যাব ভেতরে। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এর আগে এই সমস্ত প্রসেসিং আমি কোনোদিনও কোথাও দেখিনি। খুবই ভালো লাগছে এই জায়গাটাতে এসে, একদমই অন্যরকম একটা ফ্লেভার, অন্য রকমই একটা পরিবেশ। তো ভেতরে গিয়ে দেখি যে কীরকম লাগে, আর আপনাদেরকে সবটাই দেখাবো। আচ্ছা, এইখান থেকে কিন্তু আরও একটা দারুণ ফেসিলিটি রয়েছে, সেটা হচ্ছে এইখানে যে বোট, মানে লঞ্চগুলো দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন সাইজের আছে। এই বোটগুলো আছে, বড় আছে, মাঝারি আছে, ছোট আছে। এই বোটগুলোতে চড়ে আপনারা কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন জম্বুদ্বীপ। এছাড়াও যেতে পারেন আরও অনেকগুলো জায়গা, যেগুলো আমি বোর্ডে দেখিয়ে দিলাম। তার মধ্যে গঙ্গাসাগর আছে, আরও নানাবিধ জায়গা আছে। তবে জম্বুদ্বীপটায় কিন্তু আপনারা মাথা পিছু 120 টাকা করে দিয়ে ঘুরে আসতে পারেন। ওরা দ্বীপে নামাবে না, কিন্তু ঘুরে আসতে পারেন। মোটামুটি ঘন্টাখানেক মতো সময় লাগে। আর এখান থেকে যদি বোটটা ভর্তি হয় তখনই কিন্তু বোটটা ছাড়ে। ছোট বোট যদি হয় তাহলে 15-20 জন হলেই ছেড়ে দেয়, মাঝারি হলে 25-30 জন, আর সবচেয়ে বড় যদি হয় তাহলে 40 জন মতো। সেটা আপনারা এসে কথা বলে নেবেন, এখানে সমস্ত মাঝি ভাইরা রয়েছেন, তারাই নিয়ে যাবেন। তবে এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা পারলে সকাল সকাল আসবেন, 8টা-9টার দিকে চলে আসবেন, তাহলে তাড়াতাড়ি ভর্তি হয়ে বোটটা চড়ার সম্ভাবনা আরও বেশি হবে। আমাদের যেমন বিকেল হয়ে গেছে, এই সময় আর ট্যুরিস্ট নেই বলে এখান থেকে আর আমরা এখন যেতে পারবো না। তবে এই জিনিসটা বেশ ভালো লাগলো। যদি এর পরবর্তীতে আসি তাহলে এই বোটে চড়ার অভিজ্ঞতাটা নেওয়ার ইচ্ছা রইল। এই নৌকার উপরে যে নীল রঙের জালগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সেইগুলি হলো এক্সক্লুসিভলি ইলিশ মাছ ধরারই জাল। আর এই বোটগুলো হলো ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশের বোট।
এই পরিত্যক্ত বোটগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছিল কিছু বাংলাদেশি অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে, যারা বর্ডার ক্রস করে মাছের চোরাচালান করতে বেআইনিভাবে ঢুকে পড়েছিলেন ভারতবর্ষে। যাবার পথে একটি পুকুরে দেখলাম প্রচুর হাইব্রিড মাগুর মাছ চাষ করা হয়েছে। এখন চলে এসেছি কার্গিল সি বিচে। অসম্ভব সুন্দর একটা জায়গা হলো এই কার্গিল সি বিচ। যদি আপনি বকখালি বেড়াতে আসেন আর চান অসাধারণ একটা সানসেট এক্সপিরিয়েন্স করতে, তাহলে আপনাকে চলে আসতে হবে দিনের শেষে এই কার্গিল সি বিচে। অর্থাৎ সারাদিন ট্যুর করে শেষটা আপনি কার্গিল সি বিচে এসে করবেন। সারা দিনটাই খুব ভালো গেছে, সবটাই দেখাতে পেরেছি, কিন্তু এই সময় ভাগ্যটা একটু সাথ দিচ্ছে না। তার কারণ আমরা আপনাদেরকে সানসেটটা মানে দেখাতে পারছি না, তার কারণ একটু মেঘলা করে এসছে। তবে সানসেটটা যদি নিজেরা একটু চাক্ষুষ করতে পারতাম বা আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে বোধহয় আরও কিছুটা বেশি ভালো লাগতো। তো যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই। একদম কার্গিল সি বিচের পিছনেই, আমার ঠিক পিছনেই দেখতে পাবেন দূরে রয়েছে ফ্রেজারগঞ্জের ফ্রেজার সাহেবের বাংলো, আর তার ঠিক ওই পাশেই বকখালি। অর্থাৎ বকখালি, তারপর ফ্রেজারগঞ্জ, তারপরে কার্গিল সি বিচ। একটাই বিচ লাইন ধরে পরপর এই 3টে বিচ রয়েছে কিন্তু। আর এইখান থেকে দূরে তাকালে, এখন তো যেহেতু একটু মানে মেঘে ঢাকা আছে, ফগি মতো হয়ে আছে ওয়েদারটা, দূরের দিকে তাকালে ওই যে পজিশনটা আছে ওইখানটাতে হচ্ছে জম্বুদ্বীপ, যেখানটাতে নিয়ে যায় বললাম থেকে বেনফিস থেকে। আর তার ওই পারে ওই দিকটাতে ওটাও চাপা পড়ে আছে, মানে এখান থেকে হালকা খালি চোখে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। মৌসুনি আইল্যান্ডেও এখান থেকে বোটে করে যাওয়া যায়। আর নিচে দেখতে পাচ্ছেন যে ওই বোল্ডারগুলো ফেলা রয়েছে, জায়গাটার সৌন্দর্যটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এইখান থেকে যদি জাস্ট সানসেটটা হতো, সূর্যটা ডুবে যেত সমুদ্রের মধ্যে, মানে আলাদাই একটা দৃশ্য হতো আর কি। আপনারা যখন আসবেন আশা করি সেই সানসেটটা আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। আর সেটা যদি করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এখন এই কার্গিল সি বিচে আমরা যেহেতু আর আমাদের কিছু করার নেই, দিনটা শেষ, একটু সময় কাটাবো, একটু হাওয়া খাবো, আরও কিছু দেখাবো যদি দেখানোর থাকে, তারপর আবার বাড়ি ফিরে যাব বা হোটেলে ফিরে যাব। এরপর আমরা নেমে গিয়েছিলাম কার্গিল সমুদ্র তটের বুকে, এবং সেখানে খানিকক্ষণ হাঁটাহাঁটির পর দেখলাম এখানেও রয়েছে অজস্র লাল কাঁকড়ার বাস। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আমার পরের সপ্তাহে আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গার সন্ধানে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আশা করি আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।